অনেক দিন আগের কথা। সুন্দরবন জঙ্গলের নদীর তলদেশে নীলাঞ্জনা নামে এক জলপরি থাকতো। হঠাৎই একদিন একটা ঈগল পাখি ওই নদীর উপর দিয়ে যাচ্ছিল। তখন তার ঠোঁটে একটা লিচু ছিল। সেই লিচুটা ওই নদীতে পড়ে যায়, আর নদীতে পড়ে নীলাঞ্জনা জলপরীর সামনে সেই লিচুটা পড়ে। এই দেখে নীলাঞ্জনা সেই লিচুটাকে হাতে তুলে নেয়। আর তখন নীলাঞ্জনা জলপরী বলে, এই সোনালী মাছ, এটা কি জিনিস উপর থেকে পানিতে পড়লো? আরে তুমি জানো না, এটা লিচু ফল। আমি তো জানি। ও লিচু, আমি তো কোনো সময় লিচু খাইনি। আরে ভাই, খেয়ে দেখো, লিচু হচ্ছে খুব সুস্বাদু একটা ফল। এটা গ্রীষ্মের সময় পাওয়া যায়। তুমি খেয়েই দেখো, এটা ভারী মজার ফল, রসের টইটুম্বুর। সোনালী মাছ, তুই যেহেতু বলছিস, তাহলে আমি লিচুটা খাই। এই বলে নীলাঞ্জনা জলপরী সেই লিচুটা খায়। আর সে লিচুটা খেয়ে বলে, ওফ, এই লিচুটা তো খুব মিষ্টি আর সুস্বাদু। আমার এই লিচু খেয়ে খুব ভাল লাগছে। আমি আর এরকম লিচু আরো যদি খেতে পারতাম অনেক ভালো হতো। তখন সোনালী মাছ বলে, আরে নীলাঞ্জনা, তুমি তো অনেক লিচু খেতে পারো। যদি এই বীজটা মাটিতে রোপণ করো, তা থেকে গাছ হবে, আর সেই গাছ থেকে অনেক লিচু ধরবে। সত্যি বলছো সোনালী মাছ? তাহলে আমি এখনই এই লিচুর বীজটা মাটিতে রোপণ করব। চলো এখনই আমরা পানির উপরে যাই। এই বলে ওরা দুজন পানির উপরে চলে আসে। আর ওরা দুজন নদীর পাশে একটা জায়গায় সেই লিচুর বিচিটা রোপণ করে। আচ্ছা সোনালী মাছ, এই লিচুর বিচি থেকে কখন গাছ হবে? আরে এই লিচু থেকে গাছ হতে অনেক দেরি হবে, এবছর শেষ হয়ে যাবে। কি বলছো সোনালী মাছ? আমার তো ধৈর্য সহ্য নেই, আমার তো আর সহ্য হচ্ছে না। আমি আরো লিচু খেতে চাই, খুব দ্রুত আমার লিচু গাছ দরকার। তখন সোনালী মাছ বলে, তাহলে নীলাঞ্জনা, তুমি তো জলপরী, তোমার জাদু শক্তি দিয়ে এই গাছটাকে এখনই বড় করে ফেলো, আর তাতে লিচু ধরাও, তাহলে তো তুমি লিচু খেতে পারবে। আরে সত্যি তো সোনালী মাছ, আমি তো ভুলেই গেছিলাম, আমি জাদু জানি। দাঁড়াও, আমার জাদু শক্তি দ্বারা আমি এখনই এই গাছটাকে বড় করে ফেলছি। এই বলে নীলাঞ্জনা জলপরী তার জাদু দিয়ে সেই লিচু গাছটা ধীরে ধীরে বড় করে ফেলে। আর তাতে অনেক লিচু ধরে। আর নীলাঞ্জনা জলপরী গাছ ভর্তি লিচু দেখে অনেক খুশি হয়। আর সোনালী মাছকে বলে, সোনালী মাছ, তুমি যেহেতু এই লিচুর খবর আমাকে দিয়েছো, তাই তোমাকে আমি কিছু লিচু খেতে দিব, কিন্তু আর কাউকে আমি এই লিচু খেতে দিব না। এই লিচু এত সুস্বাদু আর এত মিষ্টি, আমি একাই খাবো। ঠিক তখনই ওই লিচু গাছে অনেকগুলো পাখি এসে বসে। আর তখন নীলাঞ্জনা জলপরী অনেক রেগে যায়। দেখেছিস সোনালী মাছ, গাছটা বড় হতে না হতে সব পাখিগুলো এসে বসছে। এদেরকে আমি তাড়িয়ে ছাড়বো। আমার একটা লিচু আমি কাউকে খেতে দিব না। এই পাখি, বজ্জাত পাখিরা, যা আমার গাছ থেকে দূর হ, এখনই দূর হ বলছি। হুস হুস। নীলাঞ্জনার এত রাগ দেখে সবগুলো পাখি ভয়ে সেখান থেকে চলে যায়। উফ, এই দুষ্ট পশু পাখিগুলো আমার লিচুগুলো মনে হয় চুরি করে খেয়ে ফেলবে। আমি কি করে এদের হাত থেকে এই লিচুগুলো বাঁচাবো বলতো? নীলাঞ্জনা, তুমি তো জলপরী, তুমি একটা কাজ করো, এই গাছে যতগুলো লিচু আছে সবগুলো লিচু তুমি গুনে রাখো। হ্যাঁ, তুই সত্যি বলেছিস সোনালী মাছ,
আমি এখনই আমার গাছের লিচুগুলো গুনে রাখছি। কোনো পশু পাখি যদি আমার লিচুগুলো খায় তাহলে আমি টের পেয়ে যাব। এই বলে নীলাঞ্জনা জলপরি গাছের লিচুগুলো গুনে রাখে। আর তখনই সোনালী মাছকে বলে, এই চল এখনই বাড়ি ফিরবো, না হলে মা অনেক চিন্তা করবে। তাড়াতাড়ি বাড়ি চল। হ্যাঁ হ্যাঁ নীলাঞ্জনা, চলো চলো। এই বলে তারা দুজন পানির নিচে চলে যায়। আর কিছুক্ষণ পর সেখান দিয়ে কানো কাক যাচ্ছিল। সে হঠাৎ সেই লিচু গাছকে দেখে বলে, আরে এখানে লিচু গাছ এলো কোথা থেকে? এখানে তো আগে লিচু গাছ দেখিনি। আর লিচু গাছে কত লিচু! লিচুগুলো দেখেই মনে হচ্ছে রসের টইটুম্বুর মিষ্টি হবে। যাই যাই, গাছের ডালে গিয়ে বসি। এ কথা বলে কানো কাক লিচু গাছের ডালে গিয়ে বসে। তারপর সে লিচু ছিঁড়ে খেতে থাকে। ও কি সুন্দর, কি সুস্বাদু, কি রসালো, কি মজা! এই রসে ভরা লিচু খেয়ে গরমে পরানটা জুড়িয়ে গেল। কিছু লিচু আমি আমার বউয়ের জন্য নিয়ে যাই, সে খেয়ে ভারী খুশি হবে। এ কথা বলে কানু কাক কিছু লিচু ছিঁড়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। ওইদিকে কানু কাকের পাশেই একটা গাছের উপরে টুনি পাখি আর তার ছানা থাকতো। টুনি পাখির স্বামী অনেক আগেই মারা গেছে। তারা অনেক কষ্ট করে জীবন যাপন করত। আর টুনি ছানাটা টুনিকে বলে, মা মা আমার অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না মা। আরে মা, কিছুক্ষণ আগেই তো তোকে খাবার খাইয়েছি, এর মধ্যেই তোর ক্ষুধা লেগে গেছে। মা আমার অনেক খিদে লেগেছে। মারে এখন বাইরে যে গরম আর রোদ, এই গরম আর রোদের মধ্যে আমি বাইরে যেতে চাচ্ছি না। রোদটা কমুক, তোর জন্য আমি খাবার ঠিক নিয়ে আসবো মা। টুনি পাখি এ কথা শেষ করতে না করতে তখন টুনি পাখি ছানা দেখে কানু কাক তার ঠোঁটে করে লিচু নিয়ে যাচ্ছে। তখন কানু কাক তার বাসায় গিয়ে তার বউকে বলে, এই দেখো গিন্নি, তোমার জন্য কি এনেছি। রসে ভরা টইটুম্বুর লিচু এনেছি, একবার খেয়েই দেখো, তোমার মন ভরে যাবে। সত্যি বলছো? তাই নাকি? দাও দাও, তাড়াতাড়ি দাও। ঠিক তখনই কানু কাকের বউ লিচু খায় আর লিচু খেয়ে বলে, মা কি সুস্বাদু লিচু, রসের টইটুম্বুর। এই গরমে লিচু খেয়ে আমার পরাণ জুড়িয়ে গেল গো। তখনই টুনি পাখির ছানা কান্না করতে থাকে আর তার মাকে বলে, মা ও মা, আমি লিচু খাবো, আমায় লিচু এনে দাও। মা গো তাড়াতাড়ি লিচু দাও। আরে মা, আমি কোথায় লিচু পাবো? দাঁড়া, আমি কানু কাককে জিজ্ঞেস করছি। ও ভাই কানু কাক, তুমি কোথা থেকে লিচু এনেছো? হ্যাঁ, লিচু কোথা থেকে পেলাম? আর কি পেলাম রে, একটা গাছ থেকেই পেলাম। কি তুমি টুনিকে ঠিকানা দিচ্ছ কেন লিচু গাছের? একদম কাউকে ওই লিচুর খবর দিবে না, বুঝেছো? ওই লিচুগুলো আমরাই খাবো, তুমি কাউকে ওর খবর বলবে না। ও কানু কাক ভাই, বলো না ভাই, আমার ছানার খুব ইচ্ছে হয়েছে লিচু খাবে। একটা লিচু আনবো শুধু। আমার বাবা হারা বাচ্চাটা গ্রীষ্মের প্রথম ফল খেতে চেয়েছে। তুমি আমায় ঠিকানাটা বলো ভাই, আমি গিয়ে নিয়ে আসি। না 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 না, ওই লিচুর খবর তোমাকে বলা যাবে না। জঙ্গলে কত লিচু কিনতে পাওয়া যায়, সেখান থেকে কিনে আনো। ভাই আমার কাছে টাকা নাই, আমি কোথা থেকে লিচু এনে আমার ছানাকে খাওয়াবো? টাকা যদি থাকতো তাহলে তো কিনে এনে খাওয়াতাম। টাকা নাই, আবার ইচ্ছে কোথা থেকে আসে? লিচু খাবে আমি বলতে পারবো না। যাও তুমি খুঁজে নাও। কাকের এমন কথা শুনে টুনির অনেক মন খারাপ হয়। টুনি তার ছানাকে বলে, ছানা আমার, তুমি বাড়ি থাকো, মা যাচ্ছে তোমার জন্য লিচু আনতে। ঠিক আমি তোমার জন্য লিচু নিয়ে আসবো, তুমি একটু ধৈর্য ধরো মা। মা এখনই তোমার জন্য লিচু নিয়ে আসছি। এ কথা বলেই টুনি পাখি লিচুর খোঁজে চলে যায়। টুনি পাখি পুরো জঙ্গল খুঁজে লিচু পায় না। আর এদিকে রাত নেমে আসে। তখন টুনি পাখি বলে, আহা, আমার ছানাটা লিচু খাবে বলে আশা করে ঘরে বসে আছে, আর এখন রাত হয়ে যাবে, আমি তো আর লিচু খুঁজতে পারবো
যাব না। লিচু যে কোথায় পাই? বাসায় আবার আমার ছানাটা একা আছে, রাত হলে ওর বিপদ হবে। ওই তো দেখছি একটা আম পড়ে আছে, লিচুর বদলে মেয়েটার জন্য এই আম নিয়ে যাই। তারপর টুনি পাখি তার ঠোঁটে করে আমটা নিয়ে যায় তার ছানাকে খাওয়াবে বলে, আর সেই আমটা নিয়ে বাসায় ফিরে আসে, তার ছানাকে আমটা খেতে দেয়। আমার সোনামণি, আজকে এই পাকা আমটা খাও, আমি লিচু কোথাও খুঁজে পাইনি মা, তুমি আমটা খাও, কালকে সকালে জঙ্গলের উত্তর পাশে যাব, সেখানে লিচুর খোঁজ করব, তোমার জন্য লিচু যদি পাই নিয়ে আসবো মা। আমার কাছে তো টাকা নাই যে তোমাকে লিচু কিনে খাওয়াবো, তুমি একটু এই আম খেয়ে নাও মা। আচ্ছা আম্মু, আমি আম খাচ্ছি, তুমি কিন্তু কালকে আমার জন্য লিচু আনবে। আচ্ছা আমার লক্ষ্মী ছানা, তুমি আম খাও। এরপর পরের দিন সকালবেলা নীলাঞ্জনা জলপরি পানির নিচে সেই সোনালী মাছের অপেক্ষায় আছে, আর কিছুক্ষণ পর সেই সোনালী মাছ নীলাঞ্জনা জলপরির কাছে চলে আসে। আরে সোনালী মাছ, তোর আজকে আসতে এত দেরি হলো কেন? চল এখনই আমার লিচু গাছের কাছে যেতে হবে, আমার লিচু গাছের লিচুগুলো ঠিক আছে কিনা দেখতে হবে। হ্যাঁ চলো এখনই। এই বলে ওরা দুজন লিচু গাছের উদ্দেশ্যে রওনা দেয়, আর সেই লিচু গাছের কাছে চলে আসে। সোনালী মাছ, দেখ আমার গাছের লিচুগুলো কি সুন্দর, আমার এই লিচুগুলো দেখলেই শান্তি লাগে। এখনই তাড়াতাড়ি লিচুগুলো গুনে দেখি, আর তারপর তোকে একটা লিচু দিব আর আমি একটা লিচু খাবো। এ কথা বলেই নীলাঞ্জনা জলপরি তার গাছের লিচুগুলো গুনতে শুরু করে। নীলাঞ্জনা জলপরি দেখতে পায় তার গাছে অনেকগুলো লিচু নেই। তখন নীলাঞ্জনা জলপরি বলে, সোনালী মাছ, আমার গাছ থেকে অনেকগুলো লিচু চুরি হয়েছে, আমার গাছে এতগুলো লিচু কে নিল? আমার মনে হচ্ছে এই জঙ্গলের পশু পাখিগুলোই আমার গাছে লিচু খেয়েছে। ওই চোরের একটা ব্যবস্থা করতেই হবে, কার এত বড় সাহস আমার গাছ থেকে লিচু খায়, আমার এখনই একটা ব্যবস্থা করতে হবে। ঠিক তখনই সোনালী মাছ বলে, নীলাঞ্জনা, তুমি তোমার গাছ পাহারা দিতে একটা সাপকে রাখতে পারো। সত্যি বলছিস সোনালী মাছ? আমি এখনই একটা বিষাদর সাপকে এই গাছের মধ্যে রাখছি আমার জাদু দিয়ে। এই বলে নীলাঞ্জনা তার গাছে একটা বিষাদর সাপ রেখে দেয়। শোনো সাপ, তোমার কাজ হচ্ছে আমার গাছের লিচু যদি কেউ পাড়তে আসে তাকে তুমি মেরে ফেলবে। হুকুম জলপরি, তোমার নির্দেশেই আমি কাজ করব। ওইদিকে টুনি পাখি ছানা টুনি পাখিকে বলে, ও মা, তুমি এখনো যাচ্ছ না লিচু আনতে? আমার লিচু খেতে ভারী ইচ্ছে করছে মা। হ্যাঁ আমার ছোট্ট সোনামণি, তুমি কান্না করো না, আমি এখনই যাচ্ছি তোমার জন্য লিচু আনতে, তুমি সাবধানে ঘরে থেকো, ঠিক আছে? মা যাচ্ছে লিচু আনতে। এ কথা বলেই টুনি পাখি সেখান থেকে উড়ে যায়, আর সেটা দেখে কানু কাকের বউ কানু কাককে বলে, কি গো, চোখে দেখছো না ওই টুনি পাখি তো লিচুর খোঁজে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি যাও, ও যদি ওই লিচু গাছ খুঁজে পায় আর সব লিচু নিয়ে আসে। আর শোনো না, ওখান থেকে ফেরার সময় আমার জন্য কিছু লিচু নিয়ে আসবে, কালকে খেয়ে মন ভরেনি, আমি আরো লিচু খেতে চাই। ঠিক আছে ঠিক আছে, নিয়ে আসবো। আমি এখন যাচ্ছি, দেখি ওরা লিচুর সন্ধান পেলো কিনা। এ কথা বলে কানু কাক টুনি পাখির পিছু পিছু যেতে থাকে। তারপর কানু কাক ওই লিচু গাছের পাশেই থাকে। কই টুনি পাখিকে তো লিচু গাছে দেখছি না, তার মানে ও এই লিচুর সন্ধান পায়নি। সুস্বাদু লিচু শুধু আমি আর আমার বউ খাবো। এ কথা বলে সেই কাকটা উড়ে গিয়ে লিচু গাছের ডালে বসে আর কিছু লিচু ছিঁড়তে যাবে, আর সেই সময় কাকের পিছনে সেই বিষধর সাপটা বসেছিল। কানু কাক লিচু ছেঁড়ায় এত ব্যস্ত ছিল সে খেয়ালই করেনি তার পিছনে একটা সাপ আছে। আর কাক যখন লিচু ছিঁড়ে খেতে শুরু করে তখন কাক বলে, বাহ কি মিষ্টি লিচু, যেন মনে হয় সবসময় এই লিচুই খেয়ে যায়। সোনালী মাছ, দেখেছিস দেখেছিস, ওই যে আমার লিচু গাছে লিচু খাচ্ছে, তাও একটা বজ্জাত কাক। এই বজ্জাত কাক, তোর কিভাবে এত বড় সাহস হলো আমার লিচু
বাবা, এদিকে জলপুরি, জলে থেকে আমাকে লিচু গাছ থেকে সরাতে পারবে না। তোমার এই লিচু খুব সুস্বাদু, আমি খাবো আর আমার বউয়ের জন্য নিয়ে যাব। একটা দুষ্টু কাক, তোর এত বড় সাহস! আমার লিচু গাছের লিচু খাচ্ছিস, আবার আমার মুখে মুখে তর্ক করছিস। দাঁড়া, তোকে এখনই উচিত শিক্ষা দিব। কই আমার বিষধর সাপ? এখনই কাককে জব্দ কর। যোগম নীলাঞ্জনা জলপুরি, এখনই এই দুষ্ট কাককে আমি গিলে খাচ্ছি। এ কথা বলেই সেই বিষধর সাপ কাকের দিকে গিয়ে কাককে জড়িয়ে ধরে। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, আমাকে শেষ করে ফেললো, কেউ আমাকে বাঁচাও। বজ্জাত কাক, এখন উচিত শিক্ষা হবে। আমার লিচু খাওয়া, আবার আমার মুখে তক্ক করা। দেখ এখন, আজকে তুই যে কটা লিচু খেয়েছিস সেই কটা লিচু তোর গলা দিয়ে বের করবে। আজকে আমার মহাভোজ হবে, তোকে গিলে খাবো। ঠিক ওই সময় টুনি পাখি সেখান দিয়ে যাচ্ছিল, আর তখন টুনি পাখি দেখে কাককে একটা বিষধর সাপ জড়িয়ে ধরে আছে। ঠিক তখনই টুনি পাখি সেই সাপটার কাছে গিয়ে টুনি পাখির মুখে যে আপেলটা ছিল সেই সাপটার মাথার উপরে ফেলে। আর যখন সেই সাপটার মাথায় আপেলটা পড়ে, তখনই কাকটা সাপের ফাঁদ থেকে ছুটে যায়, আর সাপটা মাথায় আঘাত পেয়ে সেখানে মরে পড়ে থাকে। সাথে সাথে টুনি পাখিও সেখান থেকে দৌড়ে চলে যায়, আর টুনি পাখি তার বাসায় ফিরে আসে। আমার সোনা পাখি, আজকেও মা তোমার জন্য লিচু আনতে পারেনি। না না, আমি লিচু খাবো, আমায় লিচু দাও। মা তোর জন্য ভালো কোনো ফল এনে দিবে, তোমার এই বছর লিচু খেতে হবে না। ঠিক সেই সময় কানু কাক কিছু লিচু এনে টুনি পাখি ছানাকে দেয়। আরে না টুনি পাখি, এই দেখো, তোমার জন্য আর তোমার ছানার জন্য আমি এক গুচ্ছ লিচু নিয়ে এসেছি, তোমরা খাও, মন ভরে খাও। এ কি, তুমি আমার জন্য আনা লিচু ওই বজ্জাত টুনি ছানাকে কেন দিচ্ছ? এই, ওই লিচু ফেরত আনো, আমি খাবো লিচু। তখন কানু কাক তার বউকে সবটা খুলে বলে আজকে তার সাথে কি হয়েছিল। আর সবটা শুনে কানু কাকের বউ বলে, আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। তোমাকে আমি কত অপমান করেছি, আর সে তুমি আমার স্বামীকে আজকে প্রাণে বাঁচিয়েছো। তোমার কাছে আমি চিরঋণী টুনি পাখি, তুমি আমায় ক্ষমা করে দাও। আসলেই তুমি আমার খুব ভালো প্রতিবেশী। আরে না, আমরা প্রতিবেশীর উপকারে আসব, আর একজন একজনের বিপদে যদি পাশে না থাকি তাহলে কিসের পাখি হলাম? আমার যেটা মনে হয়েছে করতে হবে আমি তখন সেটাই করেছি। এরপর থেকে টুনি পাখি আর কানু কাক আর তার বউ একসাথে মিলেমিশে সেই জঙ্গলে বসবাস করে। গাড়িটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। কে কে তুই? কি চাস? কি চাস তুই বল? ছবির মতো সুন্দর এক গ্রাম ছিল আনন্দপুর, কিন্তু গ্রামবাসীদের শান্ত জীবনে এক কালো ছায়ার মতো প্রবেশ করল রতনলাল। সে ছিল একজন সুদখোর মহাজন। রতনবাবু, আর কটা দিনের সময় দিন। মেয়ের বিয়ের জন্য যে টাকা নিয়েছিলাম সব তো শোধ করে দিয়েছি, শুধু সুদের টাকা বাকি। এবারে ফসলটা উঠলেই আপনার সব টাকা আমি পায়ে পয়সা শুদ্ধ মিটিয়ে দেব। সময়? আর কত সময় চাই তোর? গত 3 মাস ধরে তো একই কথা শুনছি। তোর মেয়ের তো বিয়ে হয়ে গেছে, সে তো বরের ঘরে সুখেই আছে, আর তুই আমার টাকা মেরে দিয়ে এখানে শান্তিতে থাকবি, তাই না? না বাবু, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি আমি আপনার একটা পয়সাও মারবো না। এই দেখুন, এই এই জমির দলিল আমি সঙ্গে নিয়ে ঘুরছি, কিন্তু এই জমিটুকু চলে গেলে যে আমি পথে বসবো, আমার আমার ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব? ওসব আমি শুনতে চাই না। চুক্তি অনুযায়ী সময় মতো টাকা দিতে না পারলে তোর এই জমি আমার। আজ থেকে এই জমির মালিক আমি। যা, তোর যা জিনিসপত্র আছে বের করে নিয়ে এই মুহূর্তে আমার জমি থেকে দূর হ। যা যা যা। রতনলালের সঙ্গীরা হরিপদর ঘরের সামান্য জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলে দিতে থাকে। হরিপদ অসহায়ের মতো মাটিতে বসে পড়ে কাঁদতে থাকে।
গ্রামের লোকেরা দূর থেকে দেখলেও ভয়ে কেউ এগিয়ে আসতে সাহস করে না। দেখলে, হরিদার কপালটা একেবারে পুড়লো। রতনলালের কাছে একবার গেলে আর রক্ষে নেই। ঠিকই বলেছ, প্রথমে কম সুদে টাকা দেয়, তারপর এমন সুদের জাল বিছায় যে আসল টাকার চেয়ে সুদ 10 গুণ হয়ে যায়। তখন আর টাকা শোধ করার কোনো উপায় থাকে না, জমি জায়গা সব লিখে নেয়। এভাবেই রতনলাল তার বিষাক্ত জাল ছড়াতে শুরু করলো। সে গ্রামের অভাবী মানুষদের প্রয়োজনের সময় সামান্য টাকা ধার দিয়ে তাদের কৃতজ্ঞতা অর্জন করত। কিন্তু তারপরে শুরু হতো তার আসল খেলা। সুদ বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছতো যে সেই ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়া অসম্ভব হয়ে উঠত। তার ভয়ে গ্রামের মানুষ এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে অন্যায় দেখেও কেউ প্রতিবাদ করার সাহস পেত না। রতনলালের লোভের আগুন যেন পুরো গ্রামকে ছারখার করে দিচ্ছিল। একদিন গ্রামের আরেকজন চাষি সুবল তার জমিতে লাঙল দিচ্ছে। হঠাৎ করে সেখানে রতনলাল এসে হাজির হয়। তার সঙ্গে দুজন শক্তিশালী চেহারার লোক। কি রে সুবল, খুব তো আনন্দ দেখছি তোর মনে। তা বলি, ফসল কেমন হচ্ছে এবার? আরে রতনবাবু যে, আসুন আসুন। হ্যাঁ, ভগবানের কৃপায় ফসল ভালোই হবে মনে হচ্ছে। তোর জমিটা কিন্তু বেশ উর্বর। আমার অনেক দিনের নজর তোর এই জমির ওপর। আমার জমির ওপর আপনার নজর কেন রতনবাবু? দেখ সুবল, সোজা কথায় আসি। তোর এই জমিটা আমার চাই। আমি এখানে একটা বড় গুদাম বানাবো। বল, কত দাম নিবি সেটা বল। না রতনবাবু, এই জমি আমার 7 পুরুষের ভিটে। এই জমি আমি বিক্রি করব না। এই মাটির সঙ্গে আমার বাবার, আমার দাদুর স্মৃতি জড়িয়ে আছে। বেশি কথা বলিস না সুবল। আমি যা চাই তা আমি পাই। ভালোয় ভালোয় জমিটা দিয়ে দে, না হলে কিন্তু তোর কপালে অনেক দুঃখ আছে। আমি তোকে শেষ সুযোগ দিলাম, ভালো করে ভেবে দেখ। রতনলাল তার সঙ্গীদের নিয়ে রাগে গজগজ করতে করতে চলে যায়। সুবল চিন্তিত মুখে তার জমির দিকে তাকিয়ে থাকে। গ্রামের কয়েকজন লোক সুবলের কাছে এগিয়ে আসে। ভাই সুবল, রতনলালের সঙ্গে বিবাদে জড়িও না। ওর মনে অনেক পাপ। ও গ্রামের অনেকের জমি জমা কেড়ে নিয়েছে। হ্যাঁ ভাই, ও মানুষ ভালো না। ওর জালে একবার ফাঁসলে আর রক্ষা নেই। তুমি বরং ওর কথাটা ভেবে দেখো। না দাদা, আমি ভয় পাই না। অন্যায়ের কাছে আমি মাথা নত করব না। এই জমি আমার মায়ের মতো। আমি আমার মাকে বিক্রি করতে পারবো না। যা হবে দেখা যাবে। রতনলালের মনে কোনো শান্তি নেই। সে ঘরের মধ্যে অস্থিরভাবে পায়চারি করছে। ওই সুবল চাষার এত বড় সাহস, সে আমার প্রস্তাব ফিরিয়ে দেয়। ওকে ওর জমি থেকে উচ্ছেদ করতেই হবে। কিন্তু কিভাবে কিভাবে? জোর করলে গ্রামের লোক একজোট হয়ে যাবে। অন্য কোনো উপায় ভাবতে হবে। এমন সময় রতনলালের এক সঙ্গী ঘরে প্রবেশ করে। তার মুখে একটি নতুন খবর, যা রতনলালের কুটিল মনে আশার আলো জাগিয়ে তোলে। মালিক, একটা খবর আছে। শুনেছি নদীর ধারে এক সাধু বাবা এসেছেন। সঙ্গে এক ভয়ঙ্কর চেহারার ডাইনি আছে। গ্রামের লোক বলা বলি করছে সেই সাধু বাবার নাকি অনেক ক্ষমতা। সাধু বাবা আর ডাইনি, দারুণ খবর তো। চল, এক্ষুনি যাব তাদের কাছে। আমার সমস্যার সমাধান হয়তো তারাই করতে পারবে। চল চল। রতনলাল আর দেরি করে না। সে দ্রুত তার সঙ্গীকে নিয়ে নদীর ধারে সেই সাধু বাবার আশ্রমে চলে যায়। সাধু বাবা চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন। তার পাশে এক ভয়ঙ্কর দেখতে ডাইনি বসে আছে। তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। প্রণাম বাবা, আমি রতনলাল, এই আনন্দপুর গ্রামে থাকি। এত দূর থেকে তুই কিসের জন্য এসেছিস? বল, কি চাস তুই?
বাবা, আমি গ্রামের ভালোর জন্য কিছু জমি কিনতে চাই, কিন্তু কিছু লোক আমাকে ভুল বুঝছে। আপনি যদি আপনার শক্তি দিয়ে আমাকে সাহায্য করেন, তাহলে আমি আপনার আশ্রম তৈরির জন্য জমির অর্ধেকটা আপনাকে দান করে দেব। অর্ধেক জমি? বেশ, তোর প্রস্তাব আমার পছন্দ হয়েছে। আমার এই অনুচরী তোর কাজ করে দেবে। ও এমন ভয় দেখাবে যে গ্রামের লোক বাপ বাপ করে নিজেদের ভিটে মাটি ছেড়ে পালাবে। সেই রাত থেকে গ্রামে শুরু হয় ডাইনির তাণ্ডব। গভীর রাতে গ্রামের বিভিন্ন বাড়ি থেকে অদ্ভুত কান্নার আওয়াজ ভাসতে থাকে। ভয়ে আতঙ্কিত হয়ে ওঠে গ্রামের প্রতিটি পরিবার। একদিন রাতে সুবল তার ঘরে ঘুমোচ্ছিল। হঠাৎই জানলার বাইরে সে এক ভয়ঙ্কর ছায়া দেখতে পায়। ডাইনিটা তার দিকে এগিয়ে আসছে। ওগো, আমি আর এখানে থাকতে পারবো না। এই ডাইনি আমাদের মেরে ফেলবে। চলো চলো, আমরা এই গ্রাম ছেড়ে অনেক দূরে পালিয়ে যাই। কিন্তু কিন্তু আমাদের জমি, আমাদের ঘর বাড়ি। রানীর চেয়ে কি জমির দাম বেশি? চলো চলো বলছি। শুধু সুবল নয়, গ্রামের আরো অনেক পরিবার ডাইনির ভয়ে গ্রাম ছাড়তে শুরু করে। রতনলাল এই সুযোগের অপেক্ষাতেই ছিল। সে পালিয়ে যাওয়া মানুষদের কাছ থেকে প্রায় বিনা পয়সাতেই তাদের জমি জমা কিনে নেয়। দেখ ভাই, তোরা তো গ্রাম ছেড়েই চলে যাচ্ছিস, এই জমিটা ফেলে রেখে আর কি করবি? আমাকে দিয়ে যা, সামান্য কিছু টাকা দিচ্ছি, তোদের পথে ঘাটে সুবিধা অসুবিধায় লাগবে। অসহায় গ্রামবাসীরা সামান্য টাকার বিনিময়ে তাদের সব সম্পত্তি রতনলালের হাতে তুলে দিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। খুব অল্প সময়ের মধ্যেই রতনলাল গ্রামের সবচেয়ে ধনী এবং শক্তিশালী ব্যক্তি হয়ে ওঠে। সে তার বিশাল জমিতে দাঁড়িয়ে অট্টহাসি হাসে। আমি এখন এই গ্রামের রাজা। হ্যাঁ। সাধু বাবা তার কাজ শেষ করে রতনলালের কাছে আসে তার প্রাপ্য চাইতে। রতনলাল, তোর কাজ তো হয়ে গেছে, এবার আমার প্রাপ্য আমায় বুঝিয়ে দে। হে বাবা, আপনি কিছু চিন্তা করবেন না, আমি আমার কথা রাখব। আপনি এখন কিছুদিন তীর্থ করে আসুন, আমি সব ব্যবস্থা করে রাখছি। ঠিক সময় এসে আপনার প্রাপ্য আপনি নিয়ে যাবেন। সাধু বাবা রতনলালের দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে চলে যায়। রতনলাল মনে মনে হাসে। অর্ধেক জমি? এই সাধুটা কি পাগল হয়ে গেছে? এক টুকরো জমিও আমি ওকে দেবো না। কয়েক মাস কেটে গেছে। রতনলাল এখন গ্রামের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি। সে এক বিশাল প্রাসাদে থাকে এবং তার অহংকার ও অত্যাচার আরও বেড়েছে। গ্রামের কজন লোক অবশিষ্ট আছে তাদের উপর সে প্রচণ্ড অত্যাচার চালায়। একদিন সকালে সাধু বাবা আবার গ্রামে ফিরে আসে এবং সরাসরি রতনলালের প্রাসাদে যায়। রতনলাল, আমি ফিরে এসেছি। আমার আশ্রমের জন্য জমির অর্ধেক অংশ আমাকে বুঝিয়ে দে। কে আপনি? কিসের জমি? আরে কিসের অর্ধেক অংশ? আমি তো আপনাকে চিনিই না। তুই আমায় দেওয়া প্রতিশ্রুতি ভুলে যাচ্ছিস। আমার জন্য তুই আজ এই সম্পত্তির মালিক। আপনার জন্য? আমি আমার বুদ্ধির জোরে সব পেয়েছি। আপনি একজন ভিখারি, আমার কাছে জমির জন্য ভিক্ষা চাইতে এসেছেন। দূর হয়ে যান, দূর হয়ে যান আমার সামনে থেকে। এই প্রহরী, এই ভিখারিটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। রতনলালের প্রহরীরা সাধু বাবাকে অপমান করে এবং প্রাসাদ থেকে তাড়িয়ে দেয়। সাধু বাবার চোখ দুটো রাগে লাল হয়ে ওঠে। রতনলাল, তুই শুধু আমাকে অপমান করিসনি, তুই অন্যায় এবং অধর্মের পথে চলেছিস। এর ফল তোকে পেতেই হবে। সেই রাতেই রতনলালের প্রাসাদে হানা দেয় সেই ভয়ঙ্কর ডাইনি। রতনলাল তার ঘরে আরামে ঘুমোচ্ছিল। হঠাৎই একটা বিকট হাসির শব্দে তার ঘুম ভেঙে যায়। কে তুই? কি চাস? কি চাস তুই বল? আমার আমার সব সম্পত্তি নিয়ে যা, নিয়ে যা, শুধু শুধু আমাকে ছেড়ে দে। তোর সম্পত্তি দিয়ে কি হবে?
আমি তো তোর প্রাণ নিতে এসেছি, তুই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস। পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখে রতনলালের নিথর দেহ মাটিতে পড়ে আছে, তার মুখে আতঙ্কের ছাপ। সেই সময় সাধু বাবা সেখানে উপস্থিত হয়। সাধু বাবা একথা বলে ধীরে ধীরে গ্রামের বাইরে চলে যায়। যে অন্যায় করে তার পরিণতি এমনই হয়। রতনলাল তার লোভ আর পাপের ফল পেয়েছে। এই সম্পত্তি এখন তোমাদের। যারা গ্রাম ছেড়ে চলে গেছে তাদের ফিরিয়ে আনো। সবাই মিলেমিশে থাকো। গ্রামের মানুষ প্রথমে অবাক হলেও তারপর তাদের মুখে হাসি ফোটে। তারা বুঝতে পারে তারা মুক্তি পেয়েছে। কিছুদিনের মধ্যেই গ্রাম ছেড়ে যারা চলে গিয়েছিল তারা সবাই ফিরে আসে। সবাই তাদের জমি জমা ফিরে পায় এবং গ্রামে আবার আগের মতো শান্তি ফিরে আসে। আমরা আজ একটা বড় শিক্ষা পেলাম। অন্যায় এবং অধর্মের পথ হয়তো সাময়িকভাবে লাভবান করে, কিন্তু তার শেষ পরিণতি হয় ভয়ঙ্কর। সততা এবং ন্যায়ের পথই আসল পথ।